তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর স্টুডেন্টসরা, তোমাদেরকে আমি ফিজিক্যাল সায়েন্সের যে অ্যাসিড বেস সল্টস এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। দেখো, তোমাদের ওই অক্সাইডস পড়িয়েছি, অ্যাসিড রেন পড়িয়েছি, অ্যাসিড রেনের বিভিন্ন হার্মফুল এফেক্ট মানে ক্ষতিকর প্রভাব, এইগুলো তোমাদেরকে বলেছি আমি আগের দিন। আমরা আগের অডিও বার্তাতে আমি এগুলো সবই তোমাদেরকে বলেছি। এখন এসো আমরা আমাদের এই চ্যাপ্টারের বাকি অংশটা একটু পড়ে নিই। এটাই মোটামুটি এই চ্যাপ্টারের উপর তৈরি করা শেষ অডিও। তোমরা ভালো করে শুনে নাও। এরপর তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দেখছি, চেষ্টা করে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। তাহলে আসা যাক আজকের নতুন বিষয়, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। তা প্রথমে আসবে তাহলে প্রশমন বিক্রিয়া কি। আচ্ছা, প্রশমন বিক্রিয়া কি সেটা বলার আগে তোমাদেরকে আগে অ্যাসিড এবং বেসের উপর দুটো প্রচলিত কথা আছে, সেইগুলো একটু ব্যাখ্যা করি। সে তা হলো কি, তুল্যাঙ্ক পরিমাণ বা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অ্যাসিড ও বেস বলতে কি বোঝো। দেখো, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও ক্ষারক বলতে কি বোঝো, এইটা আগে বুঝতে হবে তোমাদেরকে, তবে প্রশমন বিক্রিয়াটা বুঝতে পারবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, তোমরা বলো তো HCl তার ক্ষারগ্রাহিতা কত? HCl আয়নিত হয়ে কি তৈরি করে? H প্লাস প্লাস Cl মাইনাস। নাইট্রিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? তাহলে নাইট্রিক অ্যাসিড কিভাবে আয়নিত হয়? H প্লাস প্লাস NO3 মাইনাস, তাই তো? তাহলে এক অণু HCl থেকে পাওয়া যায় একটা H প্লাস, অথবা এক মোল HCl থেকে আমরা পেতে পারি এক মোল H প্লাস, তাই তো নাকি? একই কথা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অ্যাসিডের এক তুল্যাঙ্ক পরিমাণ বলতে বোঝায় অ্যাসিডের সেই পরিমাণকে যে পরিমাণ থেকে আয়নিত হওয়ার ফলে অ্যাভোগাড্রো সংখ্যক বা এক মোল পরিমাণ H প্লাস আয়ন পাওয়া যায়। বুঝতে পেরেছ? যেমন ধরো HCl, তাহলে HCl যদি এক মোল আমি বলি, তাহলে সেটা কত হবে না 36.5 গ্রাম, তাই তো? এক মোল HCl মানে 36.5 গ্রাম। তাহলে সেই এক মোল HCl এর মধ্যে মলিকুল মানে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23T। তা HCl যদি আয়নিত হয় তাহলে কি হবে? একটা HCl থেকে পাবো আমরা একটা H প্লাস। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যক বা এক মোল HCl থেকে পাওয়া যাবে এক মোল H প্লাস। বোঝা গেল? একই কথা প্রযোজ্য নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও, ঠিক কি না? তাহলে অ্যাসিডের এক তুল্যাঙ্ক পরিমাণ বলতে বোঝায় যে পরিমাণ থেকে আমরা এক মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক H প্লাস আয়ন পাই। তাই HCl এর তুল্যাঙ্ক ভার হবে 36.5 এবং গ্রাম তুল্যাঙ্ক হবে 36.5 গ্রাম, তাই তো? একইভাবে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কত হবে তাহলে? 63, বা এক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক হবে কত? 63 গ্রাম। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে HCl এর এক তুল্যাঙ্ককে বলা হয় তার তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন কথাটি অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কথাটি আমরা ক্ষারকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন ধরো NaOH, তার অম্লগ্রাহিতা কত? 1।
তার মানে কি, একটা NaOH আয়নিত হয়ে একটা OH মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে 1 মোল NaOH আয়নিত হয়ে 1 মোল OH মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে ক্ষারকের ক্ষেত্রেও একইভাবে বলা যায়, ক্ষারকের এক তুল্যাঙ্ক মানে ক্ষারকটির সেই পরিমাণ যে পরিমাণের মধ্যে আমরা কি পাবো, আয়নিত হওয়ার ফলে অ্যাভোগাড্রো সংখ্যক বা 1 মোল পরিমাণ OH মাইনাস আয়ন পাবো। ঠিক আছে, তাহলে NaOH এর এক তুল্যাঙ্ক পরিমাণ কত হবে? সেটা হবে 40 গ্রাম। মনে থাকবে? তাহলে এক তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার বা ক্ষারক এবং এক তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড কি সেটা আমি বোঝালাম। তোমরা এর পাশাপাশি একটু বই পড়বে, তাহলেই আরো ক্লিয়ার হবে। তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলা হচ্ছে, এবার সংজ্ঞাটা দিচ্ছি। তাহলে এইভাবে বলা হয়, এক তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও এক তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারকের পারস্পরিক বিক্রিয়ায় লবণ ও জল গঠিত হয়। এই বিক্রিয়াকেই বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। প্রশমন বিক্রিয়াতে মাধ্যমে থাকা H+ ও OH- আয়নগুলি বিক্রিয়া করে জল অণু গঠন করে, মানে H2O অণু গঠন করে। যেমন ধরে এবার বিক্রিয়াতে আসছি। তাহলে তোমরা দেখো, বই দেখো বা তোমাদের কাছে যার যা আছে দেখো একটু। HCl আয়নিত হলো, ওই কি তৈরি করলো, H++Cl-। NaOH আয়নিত হলো Na++OH-। এবার কি হবে না, H+ এবং OH- আয়ন দুটি পরস্পর যুক্ত হয়ে H2O তৈরি করে, তাই তো। আর Na+ আর Cl- মিলে NaCl তৈরি করে। তাহলে এই যে জল তৈরি করে গেল, দেখো তাহলে মাধ্যমে আর কোনো বাড়তি H+ বা বাড়তি কোনো OH- আয়ন রইল না। প্রশমন বিক্রিয়াতে তাহলে কি হয়, সব সময় অ্যাসিড এবং ক্ষারক পরস্পর বিক্রিয়া করে জল তৈরি করবে। তাই মাধ্যমটি নিউট্রাল বা প্রশমন প্রকৃতির হলো, যে দ্রবণের pH হবে কত, 7। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এক তুল্যাঙ্ক পরিমাণে অ্যাসিড, ক্ষারক এবং প্রশমন বিক্রিয়া কাকে বলে আমরা বললাম। একটা কথা মনে রাখবে যে অ্যাসিড এবং ক্ষারক যারা পরস্পর বিক্রিয়া করে জলীয় মাধ্যমে থেকে, তারা কিভাবে বিক্রিয়া করছে তাদেরকে তো আমরা খালি চোখে বা আমরা তো চোখে দেখতে পাচ্ছি না। তার মানে কি, যে H+ এবং OH- আয়নগুলো তারা তো বর্ণহীন, তারা এত ক্ষুদ্র ক্ষুদ্র কণা যে তারা যখন বিক্রিয়া করে আমরা তাদেরকে দেখতে পাই না। তাহলে এবার প্রশ্ন, যে অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারক পরস্পর সম্পূর্ণভাবে বিক্রিয়া করেছে কিনা জানবো কি করে? অর্থাৎ অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার সমাপ্তিক্ষণ জানা যায় কিভাবে? তার উত্তর হলো উপযুক্ত নির্দেশক নির্বাচন করে। বুঝতে পেরেছো? উপযুক্ত নির্দেশক নির্বাচন করে। তাহলে নির্দেশকগুলো কি কি? অনেক কিছু হতে পারে। ফিনোলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস ইত্যাদি। মনে রাখবে, নির্দেশকগুলিও তারা হয় হয় কোনো জৈব অ্যাসিড বা জৈব ক্ষার, জৈব ক্ষারক, যারা অত্যন্ত মৃদু প্রকৃতির। প্রশমন বিক্রিয়ার সময় তারা বিক্রিয়া মাধ্যমে উপস্থিত থেকে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে প্রশমন বিক্রিয়ার সমাপ্তিক্ষণ নির্দেশ করে। একথা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি। তাহলে প্রশমন বিক্রিয়ার সমাপ্তিক্ষণ জানা যায় নির্দেশকের সাহায্যে। মনে রাখবে যে
যে কোনো প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো মানে মানে ধরো আমি HCl এর সাথে NaOH এর প্রশমন বিক্রিয়া করাচ্ছি, তাহলে তার অর্থাৎ কি এখানে দুটোই তীব্র, অ্যাসিডও তীব্র, ক্ষারকও তীব্র, তাই তো? তাহলে এই ধরনের তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক যখন পরস্পর বিক্রিয়া করে যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে, কিন্তু মনে রাখবে যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার অথবা তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার অথবা মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারকের পারস্পরিক প্রশমন বিক্রিয়ার সমাপ্তিক্ষণ জানতে হলে যে কোনো নির্দেশক উপযুক্ত নয়। এই ধরনের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক নির্বাচন করতে হয়। বেশ, এবারে আমি পড়াবো আমার নতুন আর একটা বিষয়, অ্যান্টাসিডস। অ্যান্টাসিড সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো। দেখবে হয়তো খুব ভারী খাওয়া দাওয়া হয়ে গেল, বিকেলবেলা যখন পেটে ভার ভার লাগছে, আমরা বলি যে পেটে অ্যাসিড হয়ে গেছে, তাই তো? তা অ্যান্টাসিড হয়ে যাওয়া পেটে অ্যাসিড হয়ে যাওয়া মানে পেটের মধ্যে অতিরিক্ত HCl সঞ্চিত হয়ে গেছে। সেই অতিরিক্ত সঞ্চিত HCl কে প্রশমিত করার জন্য আমরা কিছু কেমিক্যালস ট্যাবলেট আকারে খেয়ে থাকি, যাদেরকে বলা হয় অ্যান্টাসিড। তাহলে যে পদার্থগুলি আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত অতিরিক্ত অ্যাসিড যেমন HCl কে প্রশমিত করে পৌষ্টিক তন্ত্রকে সাময়িকভাবে রক্ষা করে, তাদের অ্যান্টাসিড বলে, তাই তো? তাহলে যে পদার্থগুলি আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে পৌষ্টিকতন্ত্রকে সাময়িকভাবে রক্ষা করে, তাদের বলে অ্যান্টাসিড। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, মানে এটা খাবার সোডার উপাদান, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH তার হোল 3, ক্যালসিয়াম কার্বনেট জেল ইত্যাদি। মনে রাখবে অ্যান্টাসিডের কিন্তু মূল উপাদান, প্রায় প্রতিটা ক্ষেত্রেই মূল উপাদান কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তাহলে এগুলো মূল উপাদান। তোমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া হয়তো নাম শুনে থাকবে। মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা ট্রেড নাম, মানে বাণিজ্যিক নাম। এই নামে একটা অ্যান্টাসিড চালু আছে, তার মূল উপাদান হচ্ছে কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকেই বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। ফিজে অ্যান্টাসিড হিসাবে বাজারে কিছু ট্যাবলেট ও পাউডার কিন্তু চালু আছে, মানে এগুলো সব অ্যান্টাসিডের মেডিসিন আর কি, যাতে থাকে কি বলতো? সোডিয়াম বাইকার্বনেট এর সাথে টার্টারিক অ্যাসিড বা সিট্রিক অ্যাসিডকে মেশানো থাকে। ওই যে বাজারে যে ইনো বলে একটা চালু আছে, দেখবে ইনো, অ্যান্টাসিড ইনো, তার মধ্যে কিন্তু এটা থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে সলিড অবস্থায় যে ইনোর প্যাকেট কিনতে পাওয়া যায়, তারা সেখান থেকে কিন্তু কোনো গ্যাস বের হয় না। কিন্তু এক গ্লাস জলের মধ্যে যখন প্যাকেট থেকে কেটে ইনোকে জলে মিশিয়ে দেওয়া হয়, তারপরে মুহূর্তের মধ্যেই প্রচুর বাবলস ওঠে। তাই তো তোমরা দেখেছো, কেন বলো তো? না তার মধ্যে যে সোডিয়াম বাইকার্বনেট আর সলিড টার্টারিক অ্যাসিড থাকে বা সিট্রিক অ্যাসিড থাকে, তাই তো? তাহলে টার্টারিক অ্যাসিড বা সিট্রিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট পরস্পর বিক্রিয়া করে গিয়ে তাহলে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সেই জন্য ফোমের মতো ওই গ্লাসের জল থেকে উতলে বেরিয়ে আসে, তাই তো? এই জন্য হয় আর কি। এখন এসো আমরা আমাদের লবণ সম্পর্কে একটু আলোচনা করা যাক। সল্টস
আর লবণ কাদের বলা হয়? দেখো, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য এইচ পরমাণুগুলি ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক অথবা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলে লবণ। তোমরা লবণ কাকে বলে কিন্তু অবশ্যই সংজ্ঞাটা মুখস্থ করবে। অবশ্যই তার জন্য বুঝে নিলেই হবে, কিছু ব্যাপার না, খুব সোজা ব্যাপারটা। তাহলে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য এইচ পরমাণু, যেমন ধরো HCl এ আছে এইচ, H2SO4 এ আছে এইচ, তারপরে CH3COOH, COOH, তার মধ্যে যে এইচ, এগুলো হলো প্রতিস্থাপনযোগ্য। কিন্তু CH3 এর মধ্যে যে এইচ আছে এটা প্রতিস্থাপনযোগ্য নয়। তাহলে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য এইচ পরমাণুগুলি ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা। কেন ধাতুধর্মী মূলক? কেন না, H প্লাস ক্যাটায়ন, আর ধাতুধর্মী মূলকগুলো, ধাতুগুলো তো ক্যাটায়নই হয়, ধাতুগুলো তো ক্যাটায়নই তৈরি করে। ধাতুধর্মী মূলক বলতে কাকে বোঝাচ্ছি? কোনো পজিটিভ বা ধনাত্মক তড়িৎধর্মী মূলক, যেমন ধরো NH4+, অ্যামোনিয়াম মূলক, এইসব আর কি। তাহলে ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক, আংশিক মানে কিছুটা আর কি, বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ তৈরি করে তাকে বলে লবণ। লবণ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন ধরো আম্লিক লবণ বা অ্যাসিড সল্ট, শমিত লবণ বা প্রশম লবণ বা নরম্যাল সল্ট। এখন এসো আম্লিক লবণ কাকে বলে একটু জেনে নিই। আম্লিক লবণ কাকে বলে? দেখো, আম্লিক লবণ হচ্ছে কি অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য এইচ পরমাণুগুলি ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ তৈরি করে তাকে আম্লিক লবণ বলে। যেমন ধরো H2SO4, তাতে দুটো হাইড্রোজেন আছে, তাহলে H2SO4 প্লাস NaOH। দেখো H2SO4 এর দুটো এইচ এর মধ্যে একটা প্রতিস্থাপিত কি তৈরি করলো না NaHSO4। এইটা হচ্ছে কি সোডিয়াম বাইসালফেট, এতে একটা হাইড্রোজেন রয়ে গেল প্লাস জল। আবার H3PO4 প্লাস NaOH, তাতে তিনটা হাইড্রোজেন আছে, দেখো H3PO4 এ, তার মধ্যে একটা প্রতিস্থাপিত হচ্ছে ধাতু Na দ্বারা, তাহলে কি তৈরি করলো NaH2PO4, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট প্লাস জল, তাই তো। আবার H3PO4 প্লাস ধরো 2NaOH, এখন দেখো তৈরি হলো কি Na2HPO4, তার মানে কি দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে দুটো সোডিয়াম দ্বারা, কিন্তু একটা হাইড্রোজেন রয়ে গেল। এই হাইড্রোজেন থাকার জন্য NaHSO4, NaH2PO4, Na2H, Na2HPO4 ইত্যাদি লবণগুলো সকলেই আম্লিক লবণ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই একটু বই বা যার কাছে যা যা নোট বা কিছু আছে তোমরা দেখবে। এরপর এসো শমিত লবণ বা প্রশম লবণ বা নরম্যাল লবণ কাদের বলা হয়? একে বলা হয় কি যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু, আরো ভালো করে বলতে গেলে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে, সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে, কথাটি লিখতে হবে, হ্যাঁ, সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাদের বলা হয় শমিত লবণ, তাই তো। তাহলে দেখো একটা কথা খুব গুরুত্ব সহকারে শোনো, যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু মানে কি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে তৈরি করেছিল কি আম্লিক লবণ, কিন্তু সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে কিন্তু কথাটা লিখতে হবে, কিন্তু প্রশমিত নয়, সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে বলে শমিত লবণ বা নরম্যাল লবণ, বা বা কি বলা হয়
প্রশম লবণ। যেমন ধরো বিক্রিয়াবলী বলছি H2SO4 প্লাস 2NOH। কেন H2SO4 তো দুটো হাইড্রোজেন আছে, তো প্রতিস্থাপনযোগ্য, তার জন্য দুটো সোডিয়াম দরকার, সেই জন্য দুটো NOH নিয়েছি। তাহলে H2SO4 প্লাস 2NOH, অ্যারো দিয়ে বলতে হয় কি Na2SO4 প্লাস দুটো জল, অথবা H3PO4 প্লাস তিনটে NOH মিলে কি তৈরি করবে Na3PO4 প্লাস তিনটে জল। দেখো Na3PO4 যে তৈরি হলো এখানে কোনো H নেই, তাই তো, অথবা HCl প্লাস NOH মিলে কি তৈরি করলে NaCl প্লাস জল। তাহলে এরা হলো কি অপ্রসম্য লবণ। ঠিক আছে, মনে রাখবে একটা কথা, যে যে সকল অ্যাসিডের, খুব গুরুত্ব সহকারে শোনো এবং মনে রাখবে, যে সকল অ্যাসিডের ক্ষারগ্রাহিতা একের বেশি, যেমন H2SO4, H3PO4 ইত্যাদি, তারা আম্লিক লবণ গঠন করতে পারে, তাই তো। আবার তো প্রশম লবণ তো তৈরি করতে পারবে। আবার যাদের ক্ষারগ্রাহিতা একের সমান, তারা কেবল প্রশম লবণ গঠন করে, তাই তো। যেমন HCl সবসময় প্রশম লবণই তৈরি করবে, কিন্তু H2SO4, H2SO3, H3PO4, H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, তাই তো, এরা আম্লিক লবণ গঠন করতে পারে, কিন্তু HCl, HNO3, HCOOH মানে ফর্মিক অ্যাসিড, যেটা পিঁমড়ে, বোলতা, ভিমরুল, মাকড়সা এদের সব গুলে থাকে, অ্যাসিটিক অ্যাসিড, তাই তো, ভিনিগারের উপাদান, তার ক্ষারগ্রাহিতা এক। HNO2 নাইট্রাস অ্যাসিড, এরও ক্ষারগ্রাহিতা এক। তাহলে এই ধরনের অ্যাসিডগুলো কেবলমাত্র প্রশম লবণ গঠন করে। আর একটা বিষয় মনে রাখবে, যে সকল অ্যাসিডের অণুতে অক্সিজেন পরমাণু থাকে, তাই তো, যে সকল অ্যাসিডের অণুতে অক্সিজেন পরমাণু থাকে তাদের বলে অক্সি অ্যাসিড, আর যাদের অণুতে অক্সিজেন পরমাণু থাকে না তাদের বলা হয় হাইড্রা অ্যাসিড। যেমন ধরো H2SO4, এটা অক্সি অ্যাসিড, এখানে অক্সিজেন আছে। H3PO4 ফসফরিক অ্যাসিড, এটা অক্সি অ্যাসিড। HNO3 অক্সি অ্যাসিড, কিন্তু HCl হাইড্রা অ্যাসিড। তারপরে HI হাইড্রো আয়োডিক অ্যাসিড, কি হবে হাইড্রা অ্যাসিড ইত্যাদি। আচ্ছা, এরপরে এসো আমরা ক্ষারকীয় লবণ সম্পর্কে কিছু বলি। ক্ষারকীয় লবণ হচ্ছে কি, যে সকল লবণে প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস বা O ডবল মাইনাস মানে কি অক্সাইড আয়ন থাকে, তাদের বলা হয় ক্ষারকীয় লবণ। তাহলে কি বললাম, যে সকল লবণে প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস বা অক্সাইড আয়ন মানে O ডবল মাইনাস আয়ন থাকে, তাদের বলা হয় ক্ষারকীয় লবণ। ক্ষারকের অম্লগ্রাহিতা একের বেশি হলে সেই ক্ষারক অ্যাসিড দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে ক্ষারকীয় লবণ গঠন করে। যেমন ধরো PbO2, লেড হাইড্রোক্সাইড, লেড হাইড্রোক্সাইডের সঙ্গে ধরো HCl বিক্রিয়া করছে, তাহলে কি তৈরি করলো, দেখো PbO2, এই অণুটাতে কটা OH আছে, দুটো, তাহলে এদের মধ্যে একটা OH প্রতিস্থাপিত হলো কি সমধর্মী আয়ন Cl মাইনাস আয়ন দ্বারা। কেন, OH তো মাইনাস আয়ন আর Cl ও মাইনাস আয়ন, তাহলে এক্ষেত্রে পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করলো, জল প্লাস PbOH, তাই তো। একে বলা হয় কোন, কাকে বলা হয় না PbOHCl, OH-টাকে ব্র্যাকেটে লিখতে হয়, এই লবণটাকে বলা হয় ক্ষারকীয় লেড ক্লোরাইড। একই ঘটনা প্রযোজ্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এই বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো তাহলে MgOH2 প্লাস HCl বিক্রিয়া করলে কি তৈরি করবে, দেখো এক্ষেত্রে MgOH2-তে দুটো OH আছে, এক অণু HCl বিক্রিয়া করছে করে তৈরি করলো কি জল প্লাস MgOHCl, OH-টাকে ব্র্যাকেটে লেখা হলো, তাই তো।
তাহলে একে বলা হবে ক্ষারকীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মনে রেখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এছাড়া আরো কিছু ক্ষারকীয় লবণ আছে, যেমন ধরো ক্ষারকীয় লেড কার্বনেট। এদের কিছু ফর্মুলা আছে, যেমন ক্ষারকীয় লেড কার্বনেটের ফর্মুলা হচ্ছে কি 2PbCO3। 2PbCO3 লেড কার্বনেটের 2 মোল, এর সাথে 1 মোল লেড হাইড্রোক্সাইড যুক্ত হয়, অর্থাৎ কি 2PbCO3 ডট ডট চিহ্ন দিয়ে লেখা হয় ডট PbOH তার হোল 2। একেই বলা হয় হোয়াইট লেড। এটা রং করার ক্ষেত্রে কাজে লাগে, তাই তো? আচ্ছা, আর একটা, এগুলো ছোট কোশ্চেন হিসাবে দেয়া হয় তোমাদেরকে, একটু কয়েকটা কথা একটু বলে দিই, যে তামা, পিতল, ব্রোঞ্জের তৈরি বস্তুর উপর অনেক সময় নীলচে সবুজ বর্ণের একটা কি হয়, ছোপ পড়ে বা আস্তরণ পড়ে। তোমরা দেখবে বাড়িতে যে পুজোর বাসন কোসন আছে, সেইগুলো দেখবে যে মায়েরা যখন পুজো আজা হয় বাড়িতে তখন নামিয়ে আনেন, দেখবে যে তাদের গায়েতে ওই সবুজ রঙের সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে কি, মানে নীলচে সবুজ আর কি। এরা হলো কি বেসিক কপার কার্বনেট। বুঝতে পেরেছো? এদেরকে বলা হয় প্যাটিনা, যার সংকেত কি হয় তোমরা জানো? কপার কার্বনেট ডট কপার হাইড্রোক্সাইড, মানে CuCO3 ডট CuOH তার হোল 2। তাই তো? এটাও হচ্ছে কি ক্ষারকীয় লবণ। আচ্ছা, লবণ যেহেতু বললাম, আর একটা কথা না বলে থাকতে পারছি না, লবণের আর্দ্র বিশ্লেষণ কথাটা একটু শুনে নাও। লবণের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস কাকে বলে তোমরা জানো কি? আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন, তাহলে আর্দ্র বিশ্লেষণ কি ব্যাপারটা দেখো। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে কি, যে জলের সাথে কিছু কিছু লবণ কি হয় যখন পরস্পর, মানে জলের মধ্যে কিছু লবণকে যদি দ্রবীভূত করা হয়, তাহলে জলের সাথে ওই লবণগুলো বিক্রিয়া করে যায়, মানে দ্রবীভূতকরণের সময়ে একটা বিক্রিয়া ঘটে। সেই বিক্রিয়ার ফলে লবণটির জলীয় দ্রবণ কখনো আম্লিক হয়ে যায়, কখনো ক্ষারীয় প্রকৃতির হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। তাহলে কিছু কিছু লবণ জলে দ্রবীভূত হওয়ার সময় জলীয় দ্রবণটিকে আম্লিক বা ক্ষারীয় প্রকৃতির করে তোলে। এই ঘটনাটাকে বলা হয় লবণের আর্দ্র বিশ্লেষণ। মনে রাখবে একটা কথা, যে কোনো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তাই তো? তাহলে আর্দ্র বিশ্লেষণের ফলে, লবণের আর্দ্র বিশ্লেষণের ফলে কোনো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি তৈরি হয়, যেমন ধরো NaCl কে জলে যোগ করা হলো, তাহলে কি তৈরি করবে জলের সাথে বিক্রিয়া করে? Na প্লাস এই NaOH প্লাস HCl। তাই এটা তো পরস্পর তীব্র, বিক্রিয়া করে যাবে। তাহলে এদের জলীয় দ্রবণ কি হবে? প্রশম। তাহলে এই ধরনের লবণের ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হয় না। কিন্তু অনেক লবণ আছে যে ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ ঘটে, যেমন ধরো সোডিয়াম কার্বনেটকে যদি জলে যোগ করা হয়, তাহলে জলের সাথে বিক্রিয়া করে গিয়ে মানে Na2CO3 প্লাস 2 অণু জল তৈরি করবে H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড, প্লাস 2 অণু NaOH তীব্র ক্ষার। তাহলে H2CO3 মৃদু মৃদু আর NaOH তীব্র, তাহলে এদের মধ্যে কার ধর্ম প্রকাশ পাবে? NaOH এর। সেই জন্য সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হবে কি ক্ষারীয় প্রকৃতির। আবার ফেরিক ক্লোরাইড FeCl3 কে যদি জলে দ্রবীভূত করা হয়, তাহলে ফেরিক ক্লোরাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? HCl মানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার ফেরিক হাইড্রোক্সাইড। কিন্তু এদের মধ্যে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড মৃদু বলে তার ধর্ম প্রকাশ পাবে না, সেই জন্য ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কিছুটা আম্লিক প্রকৃতির, যা বোঝা যায় দ্রবণের পিএইচ পরিমাপ করে। মনে রাখবে, সেই জন্য ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ 7-এর কম হয়, কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের পিএইচ 7-এর বেশি হয়। মনে রাখবে, শমিত লবণের দ্রবণের ক্ষেত্রে শমিত লবণের দ্রবণের পিএইচ 7 হয়। তাই তো? কথাটা তোমরা মনে রাখবে। আর আম্লিক লবণের ক্ষেত্রে কি হয় বলতো? আম্লিক লবণের ক্ষেত্রে দ্রবণের পিএইচ
7-এর কম হয়, কিন্তু ক্ষারকীয় লবণের দ্রবণের ক্ষেত্রে পিএইচ 7-এর বেশি হয়। তাহলে আমার স্নেহের স্টুডেন্টসরা, তোমাদেরকে আমি অ্যাসিড ক্ষারক লবণ এই চ্যাপ্টারটা পড়িয়ে শেষ করলাম, সবটাই অডিওর মাধ্যমে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জানাবে, আমি সকল কোশ্চেনের তোমাদেরকে উত্তর দেবো। তোমরা ভালো থেকো। আবার আমি নতুন একটা চ্যাপ্টার পড়াবো, আজকে আর নয়,